ওকে, আজকে আমরা এসএন অন রিয়াকশন করবো কি। তো এসএন অন রিয়াকশন যখন আমি শুরু করব, তখন আমি ঠিক যে অ্যাপ্রোচ ইউজ করব, নর্মাল আমি পড়ানোর সময় নেচারকে ফলো করার অভ্যাস করি। আমরা যে ভাষায় কথা বলি সেই ভাষাতেই কেমিস্ট্রি বলার চেষ্টা করি, একদম সহজবোধ্য ভাষাতে, যেন আমরা মলিকুলের সাথেই কথা বলছি। তো আপনারা ঠিক পড়ানোর সাথে সাথে এই লেখা দেখার সাথে সাথে একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করবেন, দেখবেন অন্যভাবে কেমিস্ট্রি দেখতে পাচ্ছি। ওকে, তো শুরু করা যাক। আমরা এইভাবে শুরু করবো, আমরা এসএন রিয়াকশন কিছু বুঝি না। আর এসএন রিয়াকশন এমন একটা রিয়াকশন, এখান থেকে কেমিস্ট্রিতে যে কোনো এক্সামে কোশ্চিন আসবেই আসবে ফর 100%। হয়তো সব ঠিকঠাক থাকলে এই ক্লাস থেকেই একটা বা দুটি ডাইরেক্ট কোশ্চিন আমরা যে কোনো এক্সামে পাবেন। আমি এতটাই ব্রড অ্যাসপেক্টে কভার করবো ডাইরেক্ট কোশ্চেন। তো ধরে নিন আমরা এসএন ওয়ান রিয়াকশন জানি না, আমরা সবাই ল্যাবে কাজ করছি, কিছু রিয়াকশন করছি, সেখান থেকে জাস্ট কিছু অবজারভেশন আমরা দেখার চেষ্টা করছি। সো এটা হচ্ছে, ধরা যাক এই কম্পাউন্ডটা আমাদের আছে, অর্থাৎ এটা টার্সিয়ারি হ্যালাইড, অ্যালকিল হ্যালাইড। তো এতে যদি আমরা OH মাইনাস দিই, তো আমরা CH3 এই কম্পাউন্ডটা পাবো। তাহলে এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি? নাম্বার 1 আমরা দেখতে পাচ্ছি, যেটা আমরা লিখতে পারি, Cl মাইনাস বা Cl ইজ সাবস্টিটিউটেড বাই OH, ইজ সাবস্টিটিউটেড বাই OH। আর সাবস্টিটিউশনের বাংলা প্রতিস্থাপন, তাই ইংলিশটা আমি এস ইউজ করলাম, সাবস্টিটিউশন। এবার সাবস্টিটিউশনটা নিউক্লিওফিল ইন নেচার, মানে সাবস্টিটিউটেড বাই নিউক্লিওফাইল। এবার আমি এই মাত্র বললাম আমরা জিরো থেকে শুরু করব, তাহলে আমরা SN টার্মটা বসালাম ফর নিউক্লিওফাইল। এবার আমরা নিউক্লিওফাইল ওয়ার্ডটাকে ভাঙবো, হোয়াট ডাজ ইট মিন অ্যাকচুয়ালি। তাহলে নিউক্লিওফাইল যে ওয়ার্ডটা আমরা স্প্লিট করি, আমরা পাবো দুটো শব্দ, নিউক্লিয়াস প্লাস ফাইল। এই ফাইল শব্দটার অরিজিন ফিলিয়া, যার বাংলা মানে হচ্ছে আসক্তি। আর নিউক্লিয়াস কি হয়? একটা পজিটিভলি চার্জ হয় নর্মালি। তাহলে এই পজিটিভ চার্জের প্রতি কার আসক্তি থাকে? কোনো নেগেটিভ চার্জে আসক্তি থাকে। বা যদি কারো লোন পেয়ার অফ ইলেকট্রন থাকে, সেই লোন পেয়ার অফ ইলেকট্রন দিয়ে নিউক্লিওফাইলে অ্যাটাক হতে পারে। তাহলে নিউক্লিওফাইল মানে আইদার একটা নেগেটিভলি চার্জ বা লোন পেয়ার আছে এমন কোনো। তাহলে আমরা দেখতে পেলাম যেটা অ্যাটাক করলো সেটা নিউক্লিওফাইল, এই OH মাইনাস নিউক্লিওফাইল, তাই আমরা টার্মটা N বসালাম। এবার আমি বললাম আমরা রিয়াকশানটা ল্যাবে করছি রিয়াকশানটা, তাহলে কেমিক্যাল কাইনেটিক্স দিয়ে আমরা রিয়াকশানের রেটটা মেজার করার চেষ্টা করছি। প্রথম আমরা কি করছি, রিয়াকশান মিক্সারে একটু বেশি করে এই কম্পাউন্ড অ্যাড করলাম, অ্যাড করে দেখছি রিয়াকশান রেট বেড়ে গেল। তারপর রিয়াকশান মিক্সারে এই কম্পাউন্ডটা একটা বেস অ্যাড করছি, OH মাইনাস বা নিউক্লিওফাইল, দেখছি রেটটা বাড়লো না। অর্থাৎ রেট অফ দ্য রিয়াকশান ডাইরেক্ট একটা সাবস্ট্রেটের উপর ডিপেন্ড করলো, CH3 তাই এটা ইউনিমলিকুলার। এখন আমরা একটা মনে কোশ্চেন আসবে, কেন একটার উপরে ডিপেন্ড করলো না, কেন ওইচে ডিপেন্ড করলো, কেন ওইচের উপর ডিপেন্ড করলো না? এই অ্যান্সার আমরা ঠিক পরে খুব ইজি ওয়েতে বুঝে নেবো। কি জাস্ট আমরা এটুকু বুঝলাম, এই যে রিয়াকশানটা, সেই রিয়াকশানটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া, Cl OH দ্বারা প্রতিস্থাপিত, এবং সেই প্রতিস্থাপন বিক্রিয়ার নেচারটা নিউক্লিওফিলিক টাইপের, অর্থাৎ এটা একটা OH নিউক্লিওফাইল, এবং SN হলো। আর 1 মানে ইউনিমলিকুলার। আমরা মেপে দেখলাম রিয়াকশনের রেট একমাত্র এই কম্পাউন্ডের উপরে নির্ভরশীল, তাই SN1। এবার কোশ্চেন আসবে আমরা নিউক্লিওফাইল কোথায় পাচ্ছি কি? তাহলে এখানটা যদি দেখি আমরা কার্বনটা, ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাই এটা ডেল্টা মাইনাস, আর এটা হলো ডেল্টা প্লাস। তাহলে পজিটিভ একটা চার্জ আছে, স্লাইট পজিটিভ, তাই এটা নিউক্লিওফিলিক সেন্টার। তাহলে আমরা SN1 রিয়াকশনটা দেখলাম, দিস ইজ SN1 রিয়াকশন। এখান পর্যন্ত ক্লিয়ার সবার? এটা একদম বেসিক অফ দ্য বেসিক। আমরা ঠিক একটু পর দেখে নেবো কেন একটার উপর ডিপেন্ড করে। আশা করি আজকে শুনতে পাচ্ছি, রেসপন্স করবো একটু। এখান পর্যন্ত ক্লিয়ার সবার? হোপ সো। ঠিক আছে। এবার আমরা চলে যাব কেন একটার উপর ডিপেন্ড করে। এবার রিয়াকশনটা তার কারণ মেকানিজমে আমরা যাবো কি। ধরা যাক CH3
CH3 Cl। এখানে আমরা জিনিসটাকে যতটা সোজা উপায়ে দেখি এতটা সোজা উপায় নয়। আমরা নর্মালি বইয়ের মধ্যে যেটা দেওয়া থাকে সেটা আমি বলি। প্রথমে একটা স্লো স্টেপ দেওয়া থাকে। কেন স্লো এক্ষুনি আমি বলছি গিয়ে। সেখানে একটা আমাদের কার্বোক্যাটায়ন অ্যাড করে, ওকে, এবং Cl মাইনাস। এই স্টেপটা আসলে আমরা করি বটে, বাট এটা একটা ইনকারেক্ট স্টেপ। কেন ইনকারেক্ট স্টেপ? ধরা যাক কোনো একটা জায়গায় যাবে, ধরা যাক আপনার স্কুলে পড়াচ্ছেন, কোনো একটা এক্সকারশন করছেন, ধরুন বা কোথাও একটা যাবেন, ধরা যাক 50 জন যাবে, ঠিক হলো। এটা কোনো দিনই হবে না 50 জনই যাবে, কি 2 থেকে 3 জন ঠিক ব্যাক করবেই। দিস এ ন্যাচারাল ফেনোমেনন। বা ধরুন যারা অ্যাপে আছেন ক্লাস করছেন, সবাই থেকে যাবে ক্লাস করবে, এটাও হবে না, কি কিছুজন ব্যাক করবে। সবার সব কিছু পছন্দ হবে না, এটা ন্যাচারাল ফেনোমেনন। সেই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে যাচ্ছি। তাহলে যেটাকে আমরা ফ্রন্ট লাইন দিই, অ্যাকচুয়ালি সামথিং উইল ব্যাক করে আসবেই। এটা রিভার্সিবল। স্লো কেন বললাম? স্লো এক্ষুনি আসছে, এটাকে বললাম RDS, রেট ডিটারমিনিং স্টেপ। এই স্টেপটাই ঠিক করবে রিয়াকশানটা যাবে কি যাবে না, এটা ঠিক করবে। আর ব্যাকে আসার কারণ হচ্ছে কোনো চার্জ পার্টিকেল স্টেবল নয়, তাই একটু ব্যাকে চলে আসে গিয়ে, তাই এটা রিভার্সিবল। এবার এই ঘটনা কি ঘটবে ভাবুন, আমি একটা CCl বন্ডকে কেটে দিলাম, অর্থাৎ কোনো একটা জিনিসকে ইনজিওর্ড করার মতো। আমি আগের কাছে বারবার এই টার্মগুলো ইউজ করেছি। মলিকুলটা ইনজিওর্ড হলো। যে কোনো জিনিস আমাদের যদি কোনো কিছু ইনজুরি আসে, আমরা যাবো না সামনের দিকে, তাহলে মলিকুলটা কেন গেল? ধরে যাক কোনো একজন লোক ইনজিওর্ড হয়েছে, তখন তার কি হয়, তার চারপাশে প্রতিবেশী থাকে, তার বাড়ির লোকজন থাকে, তাকে সাপোর্ট করে, আচ্ছা ঠিক আছে এটা হতেই পারে, এটা হয়ে যাবে, ইটস ওকে, নো প্রবলেম, এটা হয়েছে, কিন্তু পর কেটে যাবে। তাহলে মলিকুলটা চার্জড হয়ে গেছে, অক্টেট ফেলিওর হয়েছে গিয়ে। তাহলে এ তো নর্মাল হবে না, হয় সুরাই, কেন যাবে না গিয়ে। তাহলে এটা তখনই যাবে যদি এখানে পোলার সলভেন্ট থাকে, একমাত্র পোলার সলভেন্ট। পোলার সলভেন্ট কী করে? আমাদের একটা ন্যাচারাল ফেনোমেনন দেখায় কি, আমরা যখন জলের মধ্যে সোডিয়াম ক্লোরাইডকে দিই, বা আমরা যেটাকে লবণ বলি, জলে অ্যাড করি, তখন জলের মলিকুলগুলো লবণের সাথে এইভাবে ইন্টারাকশান করে। অক্সিজেনকে আমি বলছি ডেল্টা মাইনাস, তাই এখানে একটা ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশান চারদিক থেকে তৈরি হয় গিয়ে। এইভাবে সোডিয়ামটা এনে প্লাসটা জলের মধ্যে স্টেবিলাইজ করে, এটাকে আমরা সলভেশন। অর্থাৎ এই সলভেশন না থাকলে কখনো সোডিয়াম প্লাস জলের মধ্যে স্টেবিলাইজ করবে না, সলভিল হবে না। অর্থাৎ আপনি যদি একটু 1 পিঞ্চ লবণ নিয়ে আপনি তেলের মধ্যে দিয়ে দেন, সলভিল হবে না। বা ধরুন কেরোসিনের মধ্যে দিলেন, সলভিল হবে না। কেন? ওই কেরোসিনের মলিকুলগুলো নন পোলার মলিকুল, সোডিয়ামকে সলভেট করতে পারবে না। তাহলে এর যাবে তখনই যখন একে সহায়তা দেওয়ার, বা আমাদের ভাষায় কোনো কিছু ঘটলে সান্ত্বনা দেওয়ার কিছু থাকে, দ্যাট ইজ পোলার সলভেন্ট থাকবে। তাহলে পোলার সলভেন্টের প্রেজেন্সে এটা হবে আর ব্যাকে আসবে। এটা হচ্ছে এক্স্যাক্ট রিপ্রেজেন্টেশন, অ্যাকচুয়াল রিপ্রেজেন্টেশন। যদি খুব ভালো বই দেখেন, আপনার পিটার সাইক্স দেখবেন, এরকম করা আছে কি, এটাকে আমরা বলবো আয়ন পেয়ার। এবার কি হয় আমরা জানি, কার্বোক্যাটায়ন sp2 হাইব্রিডাইজ ফার্স্ট ক্লাসে বলেছি গিয়ে। এবার আমাদের আছে OH মাইনাস, সে OH মাইনাস এই দিক থেকে অ্যাটাক করতে পারে, আবার এই দিক থেকেও অ্যাটাক করতে পারে। যদি এই দিক থেকে অ্যাটাক করে তাহলে আমরা পাবো CH3 Cl। আর যদি উল্টো দিক থেকে অ্যাটাক করে তাহলে আসছে, সরি, এটা OH, এটা OH, CH3 ওকে। আসলে দুটো মলিকুল একই মলিকুল, কারণ এটা কোনো কাইরাল সেন্টার নেই, বাট এই ব্যাপারটা ঘটে, সেটা আমি নেক্সট এক্সাম্পল নিয়ে আসবো। তাহলে দিস ইজ দ্য মেকানিস্টিক ইনসাইট। ফার্স্ট স্টেপ কি? ফার্স্ট স্টেপ হলো স্লো স্টেপ, এই স্টেপটা ফার্স্ট। প্রথম স্টেপটা হলো স্লো স্টেপ, অর্থাৎ SN1 রিয়াকশান 2 স্টেপ প্রসেস। ফার্স্ট প্রসেস কি হলো? স্লো প্রসেস, যাকে আমরা বলি RDS। এখানে আয়ন পেয়ার তৈরি হয়, দেন এটা ফার্স্ট, ভেরি ফার্স্ট যায় গিয়ে প্রোডাক্ট তৈরি হয় গিয়ে, ওকে। এবার আমরা আমাদের মনের মধ্যে কোশ্চেন আসছে, কখন রিয়াকশন SN1, কখন SN2 কি করে বুঝবো কি করে? তার আগে আমরা দেখে নেবো কখন কেন একটার উপর ডিপেন্ড করে, সেটা দেখে নেবো গিয়ে। আচ্ছা, রেট ডিটারমিনিং স্টেপ স্লো কিনা এটা আমরা ভিজুয়ালাইজ করতে পারি। কীভাবে করতে পারি? আমি অ্যাপ্রোচটা বারবার কেন ফলো করছি? আমি রিপিটেডলি বিভিন্ন ক্লাস আবার বলছি, আমার অ্যাপ্রোচ ফলো করছি নট টু সলভ দ্য কোশ্চেন বাট টু ফেস দ্য ইন্টারভিউ পারফেক্টলি।
ইন্টারভিউ কিন্তু ক্যান্ডিডেট সংখ্যা বেশি, বিভিন্ন রকমভাবে বেসিকের উপর টার্গেট করা হবে কি সেই জায়গাটা আমার এর জন্য, কারণ এইগুলো বেসিক অফ দ্য বেসিক জিজ্ঞাসা করা হবে। ধরুন কোনো একটা ছেলে মাধ্যমিক পাস করেছে, এবার সে ক্লাস 11 সায়েন্স নিয়ে ভর্তি হয়েছে গিয়ে, সে বায়োলজি রাখবে কি রাখবে না, বায়োলজি রাখবে কি রাখবে না, সে কোন লাইনে যাবে, মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং কোন লাইনে যাবে। এটা কি হঠাৎ করে একদিনে হয় গিয়ে বাড়িতে গেল আমি বায়োলজি রাখবো না, হয়ে গেল কি? এটা হয় না। বাড়ির লোক আরও 10টা লোকের সঙ্গে কথা বলবে, সিদ্ধান্ত নেবে, গাছা হবে কি হবে না, রাখবো কি রাখবো না, তখন সিদ্ধান্তটা নেবে। আমি এক্সামটা দেবো কি দেবো না, একদিনে হয় না। অর্থাৎ যেটা ডিরেক্টিং, এটা আমার দরকার, এটা আমার লাইফে আমি এইদিকে নিয়ে যাবো, তখন কিন্তু আমার টাইম লাগবে কি, আর সেই টাইমটা হচ্ছে স্লো টাইম। দ্যাটস ওয়াই, অর্থাৎ এই রিয়াকশানটি হবে কি হবে না ডিপেন্ড করে এই স্টেপের উপরে, এই আয়নাইজেশন হবে কি হবে না, তাই এটা স্লো। অর্থাৎ এই 8 স্টেপ কিন্তু আমাদের লাইফেও ঘটে গিয়ে। ওকে, এটা হয়ে গেল। এবার আমরা দেখবো, আচ্ছা এখানে কনসেপ্টটা আপনাদের বোঝাতে পেরেছি রিয়েল লাইফের সঙ্গে এক করে। অ্যাকচুয়ালি এগুলো খুব ভালো ভালো বইয়ের কনসেপ্ট, আপনারা যদি সময় করে বিভিন্ন ভালো ভালো বই পড়েন, এখন নয় ভবিষ্যতে আপনারা দেখতে পাবেন ক্যারিয়ান সানবার্গ, জোনাথন ক্লেইডেন, পিটার সেক্স, এই বইগুলো এই কথাগুলোই লেখা আছে গিয়ে, একটু অন্যভাবে অন্য দার্শনিক বই, আমি সেগুলোই তুলে ধরলাম আপনাদের সামনে, যাতে আপনাদের এখন প্রচুর পড়াশোনা করতে হবে। প্রচুর পড়াশোনা করতে গেলে একটাই উপায়, সাবজেক্টের প্রতি প্রচুর ভালোবাসা থাকতে হবে, সাবজেক্টের প্রতি ইন্টারেস্ট বাড়তে হবে। ইন্টারেস্ট না বাড়লে পড়তে পারবেন না। যাতে অর্গ্যানিক কেমিস্ট্রির প্রতি ইন্টারেস্ট বাড়ে, ইনঅর্গানিক প্রতি ইন্টারেস্ট বাড়ে, ফিজিক্যাল প্রতি ইন্টারেস্ট বাড়ে, আমাদের তাই অ্যাপ্রোচটা এই টাইপের। সো মিয়ার আমরা কোশ্চেন সলভ করছি না, যাতে আপনি নিজে ইন্টারেস্টেড হবেন, নিজেকে বই খুলবেন, দ্যাট ইজ দ্য পারফেক্ট থিং। সেই জন্য আমরা এত বিভিন্ন রকম জিনিস করে, আসলে ইনডিড ব্যাপারগুলো ইন্টারেস্টিং, কেমিস্ট্রি ইজ ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট, আমাদের দেখার ভিউটা চেঞ্জ করতে হবে। আমরা এবার যাই রিঅ্যাকশন SN1 না SN2 সেই জায়গাটা চলে যাবো কি। ধরা যাক আমরা আগের ক্লাসে কার্বোকার্বন করেছি, ধরা যাক CCl, তাহলে আমরা দেখলাম SN1 এর ফার্স্ট স্টেপটা হচ্ছে কার্বোকাটায়নের ডিসোসিয়েশন। নাও ইট উইল ডিসোসিয়েট ইনটু C+ প্লাস Cl মাইনাস। এবার CH3Cl CH3+ যদি ডিসোসিয়েট করে। আসলে স্যার বললেন আমাদের বিভিন্ন অ্যাপ ইনস্টল হওয়ার জন্য বা হওয়ার জন্য আমাদের টেকনিক্যাল সমস্যা হচ্ছে। আমি যেমন পড়াচ্ছি আপনারা বুঝতে পারছেন, আমার লেখাতে ফেস গ্যাপ হচ্ছে, অর্থাৎ আমি কী লিখছি ফার্স্ট আমি দেখতে পাচ্ছি না, নিজেই দেখতে পাচ্ছি না, দিনের অ্যাপেয়ার করছে, এই জন্য একটুখানি সমস্যা হচ্ছে। হোপ ইট উইল বি রিজলভ সুন। ওকে, তাহলে আমরা এটাতে পেলাম 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটাতে পেলাম 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এবার আমি যদি ফিজিক্যালি বলি এই মলিক এই স্পিসিসটার একা যাবার ক্ষমতা আছে, এই স্পিসিসটার একা যাবার ক্ষমতা নেই, কী করে বুঝবো? এক্সাম্পলটা করে ভালো এক্সাম্পল নয়, বাট এটা বোঝার চেষ্টা করছি। ধরা যাক কোনো একজন স্ট্রেচারে আছে, স্ট্রেচারে সেই থেকে যার অবস্থা খুব খারাপ, যে সবচেয়ে বেশি আনস্টেবল, আর নর্মাল লোক হেঁটে বেরোতে পারে। আমরা জানি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি 3 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি, অনেক বেশি স্টেবল। তাহলে 3 ডিগ্রি যেমন একটা আহত হয়েছে, জাস্ট একটা ফর এক্সাম্পল একটা আঙুল কোনোভাবে ইনজিওর্ড হয়েছে, বাট হেঁটে যেতে পারে একা গিয়ে, এই 3 ডিগ্রি কার্বোক্যাটায়নটা সেই টাইপের গিয়ে। বাট CH3 ভেরি স্টেবল, খুব আনস্টেবল, এ কিন্তু স্ট্রেচারে থাকা রোগীর মতো, এর একা যাওয়ার ক্ষমতা নেই। তাই রিয়াকশনে যখন যাবে একজনকে সঙ্গে নিয়ে গোটা পাত্রাতে যাবে। তাই এই এই মিথাইল ক্লোরাইড বা 1 ডিগ্রি যেগুলো হয় সেগুলো সবসময় SN2 দিয়ে যাবে, আর এর কিন্তু একা হাঁটার ক্ষমতা আছে, একা যাওয়ার ক্ষমতা আছে, বিকজ এই ময়টি কিন্তু স্টেবল 3 ডিগ্রি। দ্যাটস দ্য বেসিক লজিক অফ SN1 অ্যান্ড SN2। কেন মলিকুল আগে যেতে পারে একা, কেন যেতে পারে না। অর্থাৎ কোনো মলিকুল যদি স্টেবল কার্বোকার্বন তৈরি করতে পারে সেটা কিন্তু SN1 পাথে যাবে। দ্যাটস দ্য কনসেপ্ট। আপনারা যতদিন কেমিস্ট্রির সঙ্গে আসেন এই জায়গাটা মনে রাখবেন, ছাত্র ঠিক এইভাবেই বলবেন, এই জায়গাটা ছাত্র বুঝতে পারেন, মেমোরাইজ করে, কেন একটার উপর ডিপেন্ড করে, কেন দুটোর উপর ডিপেন্ড করে মলিকুল। তাহলে এটা থাকলে স্ট্রেচারে থাকা রোগীর মতো, খুব অবস্থা খারাপ, একা যেতে পারবে না, এর সাথে সবসময় একটা মলিকুল দরকার। তাই এটা কিন্তু আমার আসবে SN2 পাথওয়ে। এটা কিন্তু অ্যালোন যেতে পারবে, অনেকটা স্টেবল, তাই এটা নিজে যাওয়ার ক্ষমতা আছে, তাই এটা SN1 পাথওয়েতে অংশগ্রহণ করে। তাহলে কোনো রিয়াকশান SN1 হবে কি না আমরা বুঝবো কী করে? সিম্পল উপায়, আমরা সাবস্ট্রেটটাকে নেব, নিয়ে আমরা সেটাকে কোরসপন্ডিং কার্বোক্যাটায়নে ব্রেক করব, ব্রেক করে দেখব কি কার্বোক্যাটায়ন পেলাম। যদি আমরা স্টেবল কোনো কার্বোক্যাটায়ন পাই, অর্থাৎ 3 ডিগ্রি স্টেবল, ইট উইল গো থ্রু SN1 পাথওয়ে। ভেরি সিম্পল, আসবেই কোশ্চেন এখান থেকে। SN1 এর রিঅ্যাক্টিভিটি অর্ডার, SN1 পাথওয়ে। এবার আমি যদি নেক্সট এক্সাম্পলে যাই, ধরা যাক আমি এই মলিকুলটা দিলাম, এটার নাম হচ্ছে বেঞ্জাইল ক্লোরাইড। এই বেঞ্জাইল ক্লোরাইডকে যদি আমরা ওয়াটারে দিই বা বেসে দিই,
যেটা আমরা হাইড্রোলিসিস বা আদ্র বিশ্লেষণ বলি, সেটা হচ্ছে CH2OH। তাহলে এখানে যদি আমার কোশ্চেনটা আসে এই রিয়াকশনটা SN1 পাথওয়ে দিয়ে যায় না আদার্স কিছু দিয়ে যায়, তাহলে আমাদের সিম্পল রুল অফ থাম আমরা এখান থেকে দেখব এই কী কার্বোক্যাটন জেনারেট করছে। আমরা দেখুন এই কার্বোক্যাটন কিন্তু বেঞ্জাইল কার্বোক্যাটন, আর বেঞ্জাইল কার্বোক্যাটন কীভাবে স্টেবিলাইজ লাভ করে আমরা জানি, বেঞ্জাইল কার্বোক্যাটন রেজোন্যান্স করে স্টেবিলাইজ লাভ করে, তাই এটা স্টেবল কার্বোক্যাটন। তাই বেঞ্জাইল ক্লোরাইডের আদ্র বিশ্লেষণ SN পাথওয়ে আসে। খুব ট্র্যাডিশনাল কোশ্চেন, এই কোশ্চেন আমি বিভিন্ন এক্সামে এই কোশ্চেন আমি লক্ষ্য করেছি গিয়ে, অত্যন্ত ট্র্যাডিশনাল কোশ্চেন। ইভেন এটা স্যার যেমন বললেন অনেকটা পার্ট আমাদের ধারণা ক্লাস 11-12 থেকেও আসবে গিয়ে, এটা একটা টিপিক্যাল 11-12-এর কোশ্চেন। তো বাকি স্ট্রাকচারটা ড্র করলাম না আমি গিয়ে, ইট ইজ CH2, বাকিটা যেমন হচ্ছে তেমন হোক। তাহলে এ কিন্তু SN1 পাথ দিয়ে এটা যাবে, SN1 ওয়ে। এবার আমাদের বিভিন্ন রিঅ্যাক্টিভিটি, তাহলে ধরা যাক তিনটে সাবস্ট্রেট করা যাক গিয়ে, একটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, এখানে আমি অনেকটাই ডিটেলস ডিসকাশন করব, আমরা টাইম পিরিয়ড যতটা যা করা যায়। আর 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড CHCl, আর 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড CH3CH2Cl। আর ধরে এখানে আমার জায়গা নেই, এখানে আমি মিথাইল ক্লোরাইড। ওকে, তাহলে SN1 রিঅ্যাক্টিভিটি, তাহলে এ যে কার্বোক্যাটন করবে সেটা হচ্ছে CH3(3)C+, এ করবে CH3(2)CH+, CH3CH2 প্লাস, এটা হবে CH3 প্লাস। তাহলে স্টেবিলিটি অফ দ্য কার্বোক্যাটন কি, 3 ডিগ্রি সবচেয়ে বেশি স্টেবল। তাহলে আমার সবচেয়ে SN1 রিঅ্যাকশন ফার্স্ট কোনটা হবে, ফার্স্ট সাবস্ট্রেটে CH3(3)CCl গ্রেটার দেন CH3(2)CHCl greater than CH3CH2Cl greater than CH3Cl. It's okay? এখান পর্যন্ত ক্লিয়ার সবার? সব ঠিকঠাক থাকলে আজকের ক্লাস থেকে আপনারা কোশ্চেন কমন পাবেন। ঠিক আছে এখানে পর্যন্ত সবার? একটু জানাবেন। আর আমি একটুখানি, হ্যালো, ঠিক আছে স্যার। আমি একটু সময় চেয়ে নিচ্ছি, আমি খুব টেকনিক্যালি প্রবলেম ফিল করছি এখন গিয়ে। আমি জাস্ট আমার লেখার প্রচুর ফেস গ্যাপ হয়ে যাচ্ছে, ফলে এই সফটওয়্যার আপডেট করার জন্য আমাদের অ্যাপে আমরা এটাও রিজলভ করে নেবো। জাস্ট একটুখানি আমি একটু রিফ্রেশ করে নিই জিনিসটাকে, তাহলে একটু সুবিধা হবে আর কি। আর আমি যে কনসেপ্ট বলছি আপনারা এই কনসেপ্টগুলো নিজেদের মধ্যে ভিজুয়ালাইজ করুন, এবং এইগুলো আপনাদের কাজে লাগবে। এইগুলোকে আমাদের কেমিস্ট্রি নিয়ে আমরা পড়লে আমাদের কিছু কিছু বই আমাদের সবসময় পড়তেই না পড়লে হয় না। তার মধ্যে একটা পিটার সাইক্স, একটা জোনাথন ক্লেইডেন, একটা ক্যারিয়ান সানবার্গ, আমি এই বইয়ের ভাষাগুলোই আমাদের সামনে তুলে ধরছি যতটা আমাদের এই গ্রিপের মধ্যে এই সময়ের মধ্যে করা যায়। জাস্ট এটা তো এসএসসি কোশ্চেন খুব একটা কঠিন হবে না, তাই যতটা যা করা যায় ততটা আমি করার চেষ্টা করছি। ওকে, নেক্সট আমরা চলে যাব সলভেন্ট ডিপেন্ডেন্সি। SN1 রিঅ্যাকশন। আচ্ছা, সলভেন্ট ডিপেন্ডেন্সি আগে আমরা করে এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম। এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম, এটা কি ধরনের এটা সবাই জানি, একটু ভিজুয়ালাইজ করে নিই। ধরা যাক এইদিকে আমি একটা রিঅ্যাক্ট্যান্ট নিয়েছি
CH3 হোল 3 CCl OH মাইনাস। ঠিক আছে, যেহেতু এটা SN1 রিয়াকশন তাই আমরা OH মাইনাসকে কনসিডার করব না, আমরা এখন আপাতত শুধু এটাকে নিয়ে যাব। ওকে, CH3Cl, তাহলে এখানে এর আছে ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস। এরপর এইখানটা বন্ডটা ব্রেক করতে যাচ্ছে, CH3Cl মাইনাস, বন্ডটা ব্রেক করতে যাচ্ছে, এখন বন্ডটা ব্রেক করলো। এই জায়গাটা আমরা অনেকেই আনকমফোর্টেবল, অনেক সময় বুঝতে পারি না। আমি একটা নর্মাল ন্যাচারাল অ্যাপ্রোচ ইউজ করে এটা আপনাদের সামনে তুলে ধরবো। এখন নতুন বন্ড ফর্ম হতে যাচ্ছে, CH3 হোল 3 C অ্যান্ড এটা হলো প্রোডাক্ট CH3 হোল 3 C। ঠিক আছে, OH। এবার আমি যখন কোনো ঘটনা ঘটতে যায়, আমাদের তখন ঘটনা ঘটার আগে ঘটনা সম্পর্কে একটা অজ্ঞানত থাকে। ধরা যায় ফর এক্সাম্পল, খুব সিম্পল এক্সাম্পল আমি যদি বলি গিয়ে, ধরা যায় যখন কোনো বাচ্চাদের বা আমাদের যদি ইঞ্জেকশন দিতে জন্য নিয়ে যাওয়া হয়, ইঞ্জেকশনের ছুঁচ দেখে আমাদের একটা ভয় লাগে গিয়ে, এই ইঞ্জেকশন দিতে আসছে 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 আসছে, এই ধরনের একটা এক্সপিরিয়েন্স, ভয় লাগে গিয়ে তখন। অর্থাৎ এই মলিকুলার বন্ডটা যখন ভাঙছে তখন কিন্তু অর্থাৎ অনেকটা এনার্জি হাই হয়ে গেছে, এনার্জি তো হয়তো আনস্টেবল, অর্থাৎ ভাঙতে যখন যাচ্ছে, বাট ঘটনাটা যখন ঘটে গেল, অর্থাৎ অ্যাকচুয়াল ট্রু ফর্মে যখন ইঞ্জেকশন দেওয়া হয় লোককে, জাস্ট এক্সাম্পলটা আমি খুব বাজে এক্সাম্পল, বাট এই জিনিসগুলো আমরা বুঝি না। আমিও তখন নিজে বুঝতাম না, অনেক পড়াশোনা করছি, রিয়েলাইজ করতে পারছি অ্যাকচুয়ালি হোয়াট হ্যাপেন্স হিয়ার, তখন কিন্তু অতটার হয় না। বাট রাদার যখন ডাক্তার আবার ছুঁচটাকে বের করতে যায় তখন আমরা আবার পেন ফিল করি, মানে হচ্ছে আবার যখন আস্তে আস্তে এনার্জি একটু বাড়লো নতুন ফর্ম হতে গিয়ে, হয়ে গিয়ে আমাদের আলটিমেটলি প্রোডাক্ট ফর্মেশন এসে গেল। এটা হলো এনার্জি অ্যান্ড এটা হলো রিয়াকশন কোঅর্ডিনেট। আমরা রিয়াকশন কোঅর্ডিনেট আমরা এখন বুঝতে পারবো না, বাট এটুকুই। তাহলে এর হলো এটা প্রথম ট্রানজিশন স্টেট 1, এর হলো ট্রানজিশন স্টেট 2। ওকে, অর্থাৎ কোনো জায়গায় যদি উন্ড হিলিং হয়, কেউ যদি আহত হয়, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, ডাক্তার যখন জায়গা থেকে ড্রেসিং করে বিফোর স্টিচ করার আগে, তা কিন্তু অনেক পেন আসে গিয়ে, এটা সেই ধরনের স্টেজ। বাট ওয়ান্স দ্য ড্রেসিং ইজ ডান, স্টিচ করে দেওয়া হলো, তখন ইট ইজ দিস স্টেজ। বাট আবার যখন স্টিচটা তুলতে যায় তখন তো আবার আনস্টেবল স্টেজ, দেন ইজ নাও কিওর্ড। সো দিস ইজ দ্য থিং, ফিনোমেনন লাইক দ্যাট। ওকে, এটা আপনাদের বোঝাতে পারলাম কনসেপ্টটা? এটা কোনো বই লেখা কনসেপ্ট নয়, এটা আমার ভাবা কনসেপ্ট। এটাতে দেখেছি ছাত্রদের একটা হেল্প হয় কি, এই জায়গাটাতে বারবার নক করা হয় বিভিন্ন জায়গায়, এটা কি। এবার দেখুন, আমার একটা ধারণা থাকে কার্বোক্যাটায়ন নাকি স্টেবল। কোনো মলিকুলের যদি এনার্জি বেশি হয় সেই মলিকুল আনস্টেবল। ওকে, তাহলে এখানে কার্বোক্যাটায়নের এনার্জি দেখুন নর্মাল মলিকুলের চেয়ে অনেক বেশি, তাহলে কার্বোক্যাটায়ন তার মাদার মলিকুলের চেয়ে সবসময় আনস্টেবল। এটা আমার চোখের সামনে দেখেও মিসগাইডেড হই যে আমরা ভাবি কার্বোক্যাটায়ন যেন মাদার মলিকুলের চেয়ে স্টেবল। নেভার এভার কোনো কার্বোক্যাটায়ন তার মাদার মলিকুলের চেয়ে স্টেবল নয়। তাহলে এই জন্য SN1 রিয়াকশন দুটো স্টেপ দিয়ে যায়। এবার বক্তব্য হচ্ছে একটা ফান্ডামেন্টাল কোশ্চেন, এটা আমাদের এক্সাম পারপাসে লাগবে না, বাট টু ইনক্রিজ দ্য ইন্টারেস্ট এই কোশ্চেনটা আমি রাখছি গিয়ে। তাহলে মলিকুলটা এত কষ্ট করে যাওয়ার কি দরকার আছে? হোয়াই ইটস গো, এত ডিফিকাল্টিস করে যাওয়ার কি দরকার আছে? লাভ কি হলো? আমরা কোনো কিছু প্রফিট ছাড়া কোনো পরিশ্রম করি না। আমরা জানি আমরা SSC এক্সাম আসছে, আমাদের প্রচুর যদি আমরা পড়াশোনা করি এক্সামে আমাদের ক্র্যাক হবে, উইল গেট এ জব, তাই জন্য আমরা পরিশ্রম করছি গিয়ে। তাহলে মলিকুলের এখানে কী প্রফিট আছে আমাদের দেখতে হবে গিয়ে, সেইটা হচ্ছে ওখানটা আসবে গিয়ে। এটাকে আমি আবার একটা বলছি, ধরা যাক হোস্টেলে কেউ একজন ভর্তি হলো গিয়ে, হোস্টেলে গিয়ে তার রুমটা তার পছন্দ হচ্ছে না। এবার সে কী করবে? দ্বিতীয় একটা রুম যাবে গিয়ে, সেখানে কি করবে? একটা রুমের মধ্যে জিনিসপত্র যা ছিল সেগুলোকে সে রিপ্যাক করা শুরু করবে। ইট ইজ ভেরি ডিফিকাল্ট রিপ্যাক করা, ভালো লাগবে না। অর্থাৎ অ্যাট দ্যাট টাইম হি অর সি ইজ আনহ্যাপি। এখন রিপ্যাক করে একটা কারের মধ্যে জিনিসপত্র লোড করে দিয়েছে, সেই কার নতুন হোস্টেলে তাকে নিয়ে গেল গিয়ে, নতুন হোস্টেল আছে, তাকে আবার আনপ্যাক করে সমস্ত রাখতে হবে। হি ইজ অলসো আনহ্যাপি, বিকজ ওখানে গিয়েও তাকে আনপ্যাক করতে হবে, সাজাতে হবে। বাট ওয়ান্স দ্যাট ইজ ডান, সেটা যখন হয়ে গেল তখন কিন্তু সেই রুমটা থাকার জন্য অনেক বেটার, তার জন্যই এত কষ্ট করে সে রুমটা চেঞ্জ করলো। তাহলে এই CH3Cl তার চেয়ে CH3 স্টেবিলিটি অনেক বেশি, তাই এত পাথ
ডিফিকাল্টিস পাথ দিয়ে মলিকুলটা এই দিকে গেল। সো দিস ইজ দ্য ফিলোসফি বিহাইন্ড এনি রিয়াকশান। অর্থাৎ নর্মালি সামনের দিকে যায় স্টেবিলিটি বাড়লে, অনেক সময় স্টেবিলিটি কমে, বাট সে নর্মালি ইউজ করলাম। আপনারা এই এক্সাম্পলগুলো ইউজ করবেন, তাহলে দেখবেন এই কার্ভটা খুব ইজিলি বুঝতে পারা যায়। আমাদের এক্সামে কী কাজে লাগবে, এখানে এক্সাম পারপাসে কাজে লাগবে। TS1টাতে কী থাকে, TS2টাতে কী থাকে, কতগুলো স্টেপ কী, বা আইডেন্টিফাই কোন জায়গাটা কী আছে, সেই জন্য এটা আমাদের লাগবে। আমরা ট্রানজিশন স্টেটও SN1 বুঝে গেলাম গিয়ে। এরপর আমরা চলে যাব, হয়তো আজকে আমি ক্লাসে লেখা ছিল SN1 SN2 E1 E2 আমি পারবো না, আজকে তো SN1টাই ঠিক করে শেষ করতে পারবো না, বাট দ্যাট ইজ দ্য মোস্ট ফান্ডামেন্টাল থিং, যেখানে আমরা কনফার্ম আমাদের কোশ্চেন আসছেই, এখান থেকে পড়বেই, আমাদের একটুখানি সময় একটু কাটাতে হবে। ওকে, দেন ওকে, তাহলে আমরা আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন সবাই। ওকে, আমি কনসেপ্টটা কনভে করতে পারলাম। ওকে, হোপ ঠিক আছে। না আমরা চলে যাব সলভেন্ট এফেক্ট। সলভেন্ট এফেক্ট অর্থাৎ কোনো SN1 রিয়াকশনের উপর যদি আমরা কোনো পোলার সলভেন্ট অ্যাড করি, কোনো নন পোলার সলভেন্ট অ্যাড করি, কি হবে সেটা আমরা দেখব কি। আচ্ছা, কেউ বলতে পারবেন SN1 রিয়াকশনের উপর সলভেন্ট অ্যাড করলে কি হয়, রিয়াকশন রেট বাড়ে কি কমে? যেহেতু এটা লাইভ ক্লাস, এটা আমি একটা ইন্টারাকশনের চেষ্টা করছি। এনিওয়ান? কমে যাবে। আর কেউ? কেন কমে যাবে? ওকে, আমরা দেখে নিই কি হবে কি। ধরা যাক এখানে আমাদের 633 CL, এখান থেকে আমরা স্টার্ট করলাম। তাহলে এখানে কি ছিল, ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস। এইখানটা কি ছিল, ভেঙে যাচ্ছিল কার্বোক্যাটায়ন, CH3 হোল 3 C প্লাস Cl মাইনাস। এবার যদি পোলার সলভেন্ট দিই, পোলার সলভেন্ট সবসময় যেগুলো চার্জ পার্টিকেল চার্জ মোড এটা স্টেবিলাইজ বেশি করে। এদিকটা এনার্জি ডায়াগ্রাম, এনার্জি সবসময় যে চার্জ বেশি তাকে বেশি স্টেবিলাইজ করে। অর্থাৎ ধরা যাক দুজন লোক আছে, একজন লোক অনেকটা রোদ্দুরে ঘুরে এসে এলো, আরেকজন লোক এমনি ঘরে ছিল, দুজনকে যদি এক গ্লাস জল দেওয়া হয়, এক গ্লাস জল দুজনকে দেওয়া হয়, এবার দে থার্স্টি প্রচুর, তার কিন্তু অনেক আরামটা বেশি দেন নর্মাল লোকের চেয়ে। অর্থাৎ হি ইজ ভেরি থার্স্টি, পজিটিভলি চার্জড। তাহলে যখন আমি পোলার সলভেন্ট অ্যাড করব, তখন পোলার সলভেন্ট এই পজিটিভ চার্জকে অনেক বেশি স্টেবিলাইজ করতে পারবে। তাহলে এই স্টেবিলাইজেশনের মাত্রা এখন অনেকটা বেশি। ঠিক আছে, ধরা যাক এটা এখন এইখানটা এলো, আর এটা জাস্ট ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস, নর্মাল ঘরে বসে থাকা লোকের মতো, এই স্টেবিলাইজেশন অতটা বেশি নয়। ওকে, আমি ক্লাসের শুরুতেই বলেছিলাম প্রত্যেকটা ফেনোমেনন ভেরি মাচ ইন্টারেস্টিং, কেমিস্ট্রিকে আমাদের মুখের মতো বলা কথা ব্যাখ্যা করা যায়, আমি সেই অ্যাপ্রোচই রাখার চেষ্টা করছি, যাতে আপনারা সাবজেক্টের প্রতি ইন্টারেস্ট পান। তাহলে আমি কি দেখতে পেলাম, এই এনার্জি লেভেল, আগে যদি আমি এটাকে ডেল্টা E1 বলি, এখন সেটা হলো ডেল্টা E2। তাহলে আমরা দেখতে পাচ্ছি ডেল্টা E2 লেস দ্যান ডেল্টা E1। অর্থাৎ কী হবে, এনার্জি গ্যাপ কমে যাবে। এনার্জি গ্যাপ কমানো রিয়াকশন রেট বেড়ে যাবে। তাহলে আমরা কি পেলাম, যদি আমরা সলভেন্ট পোলারিটি বাড়াই, তাহলে সলভেন্ট পোলারিটি ইনক্রিজ যদি করি, তাহলে এদিকে আমার SN1 রিয়াকশনের রেট সেটা কিন্তু ইনক্রিজ করবে। ইজ দ্যাট ক্লিয়ার সবার? কেন দুটো স্টেপ ডিফারেন্ট হলো, এটা অনেক চার্জ মলিকুল, এর স্টেবিলাইজেশন পোলার সলভেন্টটা অনেক বেশি। ওকে, আর এটা অতটা চার্জ নয়, জাস্ট ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস, তার এর কম। তাই যে গ্যাপ যে আগে ছিল সেই গ্যাপ কিন্তু এখন বেড়ে গেছে। অর্থাৎ পোলার সলভেন্ট দিলে আমাদের রিয়াকশনের রেট, SN1 রিয়াকশনের রেট বেড়ে যাবে। এই ধরনের কোশ্চেন
প্রচণ্ড আসে, এইগুলোতে আমাদের একটু অ্যান্সার করতে হবে কেয়ারফুলি এবং দেখতে হবে কি। আশা করি আপনারা এটা পুরো ভিজুয়ালাইজ করতে পেরেছেন। এরপর আমরা একটুখানি ডিফারেন্ট সাবস্টেট স্কোপে দেখবো বিভিন্ন রকম মলিকুল নিয়ে, সেখানে SN1 রেট বাড়ে না কমে সেগুলো আপনাকে দেখে নেবো কি। কারণ SN1 এর রেট অফ রিয়াকশান কিন্তু কম্পারিজনে দেবে কি। তাহলে প্রথমে আমরা কী রিয়াকশান নেবো কি, এই ধরনের রিয়াকশানকে আমরা দেখি কি। ধরা যাক ব্রোমো অ্যান্ড ধরা যাক এটা দিয়ে আছে, এখানটায় ব্রোমো। নেক্সটটা ধরা যাক এখানে এলো ব্রোমো। তাহলে এদের সলভোলিসিস মানে রেট কী হবে, ধরা যাক SN1 রিয়াকশন রেট কী হবে কি। আমাদের রুল অফ থাম অর্থাৎ ইঞ্জিনিয়ার রুল আছে, তাহলে এই যদি ভাঙে সে একটা কার্বোক্যাটায়ন করবে, যে কার্বোক্যাটায়ন ট্র্যাডিশনাল 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন যা স্টেবিলিটি আছে, এই যদি ব্রেক করে তখন তার কার্বোক্যাটায়ন হচ্ছে করসপন্ডিং এই কার্বোক্যাটায়নটা, এগুলোকে বলা হয় ব্রিজ হেড পজিশন। আর এটাও ব্রিজ হেড পজিশন, এই যদি কার্বোক্যাটায়ন করে সেটা হচ্ছে এইটা। অর্থাৎ এই দুটো কার্বোক্যাটায়নই আমরা দেখতে পাচ্ছি নন প্লানার কার্বোক্যাটায়ন মানেই প্লানার হতে হবে, সেগুলো নন প্লানার অর্থাৎ সমতলীয় নয়, সেগুলো আনস্টেবল। এর নন প্লানারিটি অনেক বেশি আর নন প্লানারিটি এর চেয়ে একটু কম, তাহলে এই দুটো কিন্তু SN1 রিয়াকশন অংশগ্রহণ করবে না। তাই এর যদি রিয়াকশন রেট কি আমি 1 ধরি, তাহলে এটা 10⁻⁻6 একদম লিস্ট রিয়াক্টিভ, 10⁻⁻14 আরও বেশি লিস্ট রিয়াক্টিভ। তাহলে আমার সলভোলিসিস অর্ডার কী হলো? সো দিস ইজ দ্য SN1 সলভোলিসিস অর্ডার। ভেরি ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তাহলে যদি একটা MCQ দেওয়া থাকে হুইচ অফ দ্য ফলোয়িং কম্পাউন্ড দ্যাট ডু নট টেক পার্ট ইন SN1 রিয়াকশন, তাহলে আনসার আমার হবে এই কম্পাউন্ড দুটো, ব্রিজহেড। এরপর আমি যখন SN2 রিয়াকশন পড়াবো, সেটা আজকে আমরা পারবো না, অনেক বেশি লম্বা ক্লাস করা সম্ভব নয়। SN2 রিয়াকশন পড়াতে হলে আমাকে 2 ঘন্টা ক্লাস নিতে হবে, সেটা এখন রাত হয়ে গেছে, সম্ভব নয়। তাই যখন পড়াবো এই রিয়াকশনকে আবার টেনে নিয়ে আসবো, তখন দেখো এটা SN2 রিয়াকশন করতে পারে না। দিস টু মলিকুলস ডু নট টেক পার্ট ইন SN1 রিয়াকশন। অর্থাৎ SN1 রিয়াকশানে যদি আমাদের মাথায় থাকে যে রিয়াক্টিভিটি নিয়ে কোশ্চেন আসবে, আমাদের কোন কোন মলিকুল আনরিয়াক্টিভ সেগুলোও জানতে হবে কি। ওকে, do not take part in SN1 reaction। এখানে এই অডিও লেকচার বা এই রেকর্ডেড পার্ট যখন অ্যাপে থাকবে, আপনারা কিন্তু এটাকে বারবার ধরে পড়বেন, দেখবেন, খাতায় নোট করবেন। আবার বলছি, এখান থেকে কোশ্চেন আসবে, এই ডিসকাশন থেকে ডাইরেক্ট কোশ্চেন এক্সামে পাবেন কি, সেটা ইন এ সেকেন্ড আপনারা সলভ করতে পারবেন কি। সেই জন্য একটুখানি পড়াশোনা করুন ভালো করে। কোথায় কোথায় হয় না আমরা দেখে নিলাম গিয়ে, এবার কোথায় হয় সেদিকটা একবার দেখি গিয়ে, তারপর আবার কোথায় হয় না আবার দেখবো। এবার C6H5CH2Cl, দেন C6H5(2)CHCl, C6H5(3)Cl। এর SN অর্ডার রেট, হ্যাঁ, কেউ একটু যদি বলেন এর SN রেটটা কেমন হবে? ভেরি সিম্পল, খুব ইজি। সবচেয়ে বেশি লাস্ট রেটটা হবে। হ্যাঁ, কারণ কি? তারপর সেকেন্ড, তারপর প্রথম। এক্স্যাক্টলি এই হচ্ছে রুল অফ থাম রুল। কিচ্ছু নয়, আমি একে ব্রেক করবো কার্বোক্যাটায়নে ব্রেক করে দেখবো এ কি করছে কি। আর আপনাদের সকলকে ক্লাসগুলো করার জন্যে আমরা রিকোয়েস্ট করব, কারণ এই কারণেই যে আমরা আমাদের পাস্ট এক্সপিরিয়েন্স বছর আমরা বিভিন্ন অনলাইন ক্লাস দেখেছি, বিভিন্ন ইউটিউব ভিডিও দেখেছি, বা আমরা যেটা ফলো করি সেটা হচ্ছে আমরা ওই একটু ভালো করে কথা বলা, ফেস দেখিয়ে কথা বলা, একটু এই করা, সেগুলো আমরা করি না। আমরা কোশ্চিন সলভ ট্রিক শেখাই না, আমরা সাবজেক্টটাকে শেখানোর চেষ্টা করি। অ্যাজ এ রেজাল্ট আমাদের সাকসেস ইজ ভেরি ভেরি হাই। In IIT JAM we are 100% successful.
তো এখানে আপনাদের কোশ্চেন আনসার সলভ করতে পারবেন, প্লাস সাবজেক্ট আবার ঘুরে, যেহেতু আমরা অনেক দিনের জন্য ভুলে গেছি, এটা ঘুরেও আমরা সলভ করতে পারবো গিয়ে। সো উই হ্যাভ বোথ বেনিফিট। সো এটা সরি, এটা CH2 প্লাস, তাহলে এখানে এটা ডিলোকালাইজ ওভার 1 ফিনাইল রিং। এটা যদি আমি অল্টারনেট ভাবে এটাকে ড্র করি, CH2 প্লাস, এটা কি হবে, আসলে আমরা বারবার ধরে কেন বলছি, আমরা বারবার ধরে গুগল মিট প্লাস অ্যাপ দুটো করতে গিয়ে এই কম্পিউটার কিন্তু নিতে পারছে না, তাই বারবার কম্পিউটার স্লো হচ্ছে এবং আমার লেখাতে ফেস গ্যাপ আসছে গিয়ে। তো সেই জন্য যাই হোক গিয়ে এটা 2 ডিগ্রি কার্ভ, সরি না 2 ডিগ্রি নয়, এটা দুটো রিংয়ে ডিলোকালাইজ করে, আর লাস্ট একটা 3টে রিংয়ে ডিলোকালাইজ করে। আর এখানে আমরা আদার্স গাইডেন্স কি দিতে পারি, আদার্স গাইডেন্স এটা, হোয়াট ক্যান বি আস্কড ইন ইন্টারভিউ বোর্ড দ্যাট উই ক্যান সে বেসড অন আওয়ার এক্সপিরিয়েন্স, দ্যাট ইজ নট সাপোজ টু সে বাট ইট ইজ দ্য ফেনোমেনন। এই ধরনের কোশ্চেন কিন্তু ইন্টারভিউ ধরা হয়। সি সি সি, তাহলে এটা আমার সবচেয়ে বেশি স্টেবল কার্বোক্যাটায়ন। এখানে 3টে রিংয়ের মধ্যেই ডিলোকালাইজ করতে পারে, তাই আমার সবচেয়ে SN1 রিঅ্যাকশনের রেট হচ্ছে এখানে বেশি, তারপর এটা, তারপরে এটা। ওকে, নেক্সট আমরা আরেকটা জিনিস নজর দেবো। ফর এক্সাম্পল CH2 ডবল বন্ড CH Cl, এই মলিকুলটা কি SN1 রিঅ্যাকশন হবে? হোয়াই? ফিনাইল কার্বোকেটার সবচেয়ে লিস্ট লেভেল কার্বোকেটার। এক্স্যাক্টলি, আমরা কেন ভিনাইল কার্বন লিস্ট করে দেখে নেই গিয়ে, এটা নাম হচ্ছে ভিনাইল কার্বোক্যাটায়ন, অর্থাৎ এটা যদি তৈরি করে ভিনাইল কার্বোক্যাটায়ন CH2 CHCl, অর্থাৎ সরি Cl, এটা যেহেতু CH বন্ড, এখানে কি আছে, কার্বনের sp2 হাইব্রিডাইজ তার সাথে Cl বন্ড করে আছে গিয়ে। তাহলে আমরা জানি sp2 হাইব্রিডাইজের অরবিটাল লেন্থ ছোট, ফার্স্ট ক্লাসে বলেছি, সাইজ ছোট, কারণ এস ক্যারেক্টার আছে, সাইজ ছোট। সাইজ ছোট মানে একটা ট্র্যাডিশনাল CCl বন্ড লেন্থ যদি বলি, অর্থাৎ CCl বন্ড লেন্থ যদি এই কার্বনটা sp3 হয়, তার লেন্থ কিন্তু এই বন্ড লেন্থের চেয়ে অনেক বড়, অনেক বড় নয়, কিছুটা বড়, কারণ এস অরবিটালের সাইজ ছোট, তাই বন্ড লেন্থ ছোট মানেই তার কিন্তু বন্ড এনার্জি বেশি। তাহলে এইখানটাতে আমার স্ট্রং বন্ড, স্ট্রং বন্ড, স্ট্রং বন্ড, তাই স্ট্রং বন্ড থাকার জন্য এটা ডিসোসিয়েট করে কার্বোক্যাটায়ন জেনারেট করবে না, অর্থাৎ জেনারেট করলেও CH2 ডবল বন্ড CH, তাহলে এই যে পজিটিভ চার্জ তৈরি হবে সেটা হবে আমার sp2 কার্বোক্যাটায়নে, সরি sp2 অরবিটালে, দ্যাট ইজ আনস্টেবল, কারণ এস ক্যারেক্টার ইলেকট্রোনেগেটিভ বেশি, sp2 তে ইলেকট্রোনেগেটিভ ক্যারেক্টার থাকবে গিয়ে, ইলেকট্রোনেগেটিভিটি বেশি, এই পজিটিভ চার্জ নেবে না, sp2 অলওয়েজ ইলেকট্রন চায়, তাই আনস্টেবল। ওকে, তাহলে প্রথমত আয়নাইজ করবে না, বা আয়নাইজ করলেও যে কার্বোক্যাটায়ন হবে দ্যাট ইজ ভেরি আনস্টেবল, এই কারণে এটা কিন্তু এসএন দেবে না। তাহলে আমরা একা একা কী করছি, একা একা আমরা স্টক বাড়াচ্ছি। কি স্টক বাড়াচ্ছি, কোন কোন মলিকুল SN1 রিঅ্যাকশানে টেক পার্ট করে না সেই স্টকটা দিচ্ছি। এই মলিকুল করবে না, এই মলিকুল করবে না, আমারটা সরি এইখানটা, আর আমরা এই মাত্র পেলাম ভিনাইল ক্লোরাইড করবে না, CH2 ডবল বন্ড CHCl, আর কি করবে না, এই ভিনাইল ক্যাটাগরি গ্রুপেরই কম্পাউন্ড যেটা হচ্ছে ক্লোরোবেনজিন, ক্লোরোবেনজিন, এই ক্লোরোবেনজিন কিন্তু এইখানেই আছে গিয়ে, অর্থাৎ দেখুন ডবল বন্ডের সঙ্গে সেল, এই চারটে কম্পাউন্ড আমরা আপাতত ক্যাটাগরাইজ করলাম, যেটা কিন্তু SN1 রিঅ্যাকশানে অংশগ্রহণ করবে না। ওকে, এখানে পর্যন্ত সবার ক্লিয়ার? হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ড ডু নট টেক পার্ট SN1 রিঅ্যাকশন, এই ধরনের কোশ্চেন চাওয়া হচ্ছে আজকাল, রাদার দ্যান রিঅ্যাক্টিভিটি।
কারণ রিঅ্যাক্টিভিটি তো অনেক হ্যাবিচুয়েটেড হয়ে গেছে কি। ওকে, এটা ক্লিয়ার এখানে পর্যন্ত সবার? ভেরি ইজি পয়েন্ট। হ্যাঁ নেক্সট আমরা একটা অন্য জিনিসে যাব গিয়ে একটুখানি স্লাইট অ্যাডভান্স লেভেল। সেখানে যদি ধরুন 3টে কম্পাউন্ড দেওয়া আছে কি, একটু স্লাইট অ্যাডভান্স আমি যাচ্ছি কি, সিএল সরি সিএল, অর্থাৎ আমরা SN1 কনসেপ্টে এতক্ষণ ছিলাম এইচএস লেভেল, সেখান থেকে একটু অনার্স লেভেলকে আমি ইনকর্পোরেট করছি। এটা 5 মেম্বার, আর একটা হলো 6 মেম্বার। স্লাইট অনার্স লেভেল আমি এখানে একটা মার চেষ্টা করছি। তাহলে এদের যদি আমি রিঅ্যাক্টিভিটি অর্ডার জানতে চাই, রিঅ্যাক্টিভিটি অর্ডার টুয়ার্ডস SN1। আজকে ক্লাসটা আমি অত্যন্ত ইন্টারেস্টিং সহকারে বলার চেষ্টা করেছিলাম, বলার চেষ্টা করেই যাচ্ছি, বাট আনফর্চুনেটলি ডিউ টু সাম সফটওয়্যার প্রবলেম আই এম ফেসিং ভেরি ডিফিকাল্টিজ বিকজ অফ ফেস গ্যাপ অফ রাইটিং। কারণ প্যারালাল গুগল মিট আর অ্যাপ দুটোকে টানতে হচ্ছে, ইজ ভেরি ডিফিকাল্ট। তাহলে আমরা দেখে নেবো কোনটা সবচেয়ে হাইয়েস্ট। তাহলে এটা আমরা যদি এই কম্পাউন্ড ভালো করে দেখি অ্যাকচুয়ালি এটা কী হয় গিয়ে, আপনারা একটুখানি যদি, আমি যখন স্টিরিওকেমিস্ট্রি পড়াবো তখন তো আমি বলবো ওই ডিসকাস করার সময় গিয়ে, আসলে পড়ানোটা সঠিক টার্ম নয় ডিসকাশন করা, বিকজ ইউ আর অল গোয়িং টু বি টিচার, সো আপনারা অলরেডি জানেন। সো আমরা যখন ডিসকাস করবো তখন দেখবেন এই স্পেশাল কম্পাউন্ডগুলো স্টিরিওকেমিস্ট্রি নিয়ে একটা কোশ্চেন আসবে, সাইক্লোহেক্সেন, সাইক্লোপেন্টে, তখন আমরা বলবো গিয়ে এই কম্পাউন্ডগুলোতে আসলে এই কম্পাউন্ডটা না প্লানার নয়। প্লানার না থাকার জন্যে আমি যদি এটাকে অফলাইন পড়াতাম, আমার সামনে মডেল আছে, সেই মডেলে দেখাতাম এই দুটো হাইড্রোজেন কাছাকাছি, এই দুটো হাইড্রোজেন, এই দুটো হাইড্রোজেন, এই দুটো হাইড্রোজেন, এই দুটো হাইড্রোজেন, অর্থাৎ এদের মধ্যে একটা ইলিপসিং স্ট্রেন কাজ করে। ইলিপসিং স্ট্রেন, যেটাকে আই স্ট্রেন বলা হয় কি, ইলিপসিং স্ট্রেন। ইলিপসিং স্ট্রেন, তাহলে এই CH3 আছে। ইলিপসিং স্ট্রেনের জন্য মলিকুলটা হ্যাপি নয়, রিঅ্যাক্টিভ প্রচুর, স্ট্রেন থেকে রিলিফ হতে যায়। এই স্ট্রেন থেকে রিলিফ কী করে হয়, যখনই এটা কার্বোক্যাটায়নে ভেঙে যায়। কার্বোক্যাটায়নে ভাঙলে এখন কিন্তু এটা আমরা জানি কার্বোক্যাটায়ন প্লানার, এখন এটা প্লানার হয়ে গেছে। অর্থাৎ আপনি মনে মনে একটা এনভেলপ ভাবুন, এনভেলপ, এর স্ট্রাকচারটা এনভেলপের মতো, কেমন টাইপের গিয়ে, এই টাইপের দেখতে গিয়ে, এই হলো মলিকুলটা, এই টাইপের দেখতে গিয়ে অনেকটা এই টাইপের। এনভেলপটা যখন সোজা আছে, এখানে এই হাইড্রোজেনগুলোর মধ্যে একটা ইলিপসিং স্ট্রেন কাজ করে। আপনি খামের এই যে এখানটা বন্ধ করি, ওটাকে সোজা করে দিন, কি সোজা করে দিলে কী হবে, এই হাইড্রোজেনটা দূরে সরে যাবে। ফলে যখন প্লানার হয়ে যায়, কার্বোক্যাটায়ন ফর্ম করলো, অর্থাৎ এনভেলপটা যখন আমি সোজা করে দিলাম গিয়ে, খামের মুখটা বন্ধ না করে, তখন মলিকুলটা অনেক সোজা হয়ে যায়, অর্থাৎ ইলিপসিং স্ট্রেনটা কমে যায়। আর সেই স্ট্রেন কমার জন্য কি হলো, মলিকুলটার মধ্যে যে স্ট্রেন কাজ করেছিল সেটা অনেক কমে গেল গিয়ে, অর্থাৎ মলিকুল স্ট্রেন থেকে রিলিফ পেল গিয়ে, তাই রিঅ্যাক্টিভিটি রেট হাই, এর ওপর রিয়াকশন হবে গিয়ে। এই আর বোঝাতে পারলাম, অর্থাৎ এই মলিকুলটার মধ্যে একটা স্ট্রেন কাজ করে, যে স্ট্রেনটার নাম আই স্ট্রেন বা ইলিপসিং স্ট্রেন, এটাকে আই স্ট্রেন বলা হয় গিয়ে। এই আই স্ট্রেন কাজ করার জন্য কি হলো, মলিকুলটা খুব রিঅ্যাক্টিভ, মলিকুলটা কার্বোক্যাটায়ন ফর্মেশন করার জন্য মুখিয়ে বসে থাকে। কার্বোক্যাটায়ন ফর্ম করলে মলিকুলটা প্লানার হয়ে যায়, অর্থাৎ খামের মুখটা সোজা হয়ে গেলে তখন স্ট্রেনের ভ্যালুটা কমে যায়। অর্থাৎ এখানে আমি লিখতে পারি রিলিজিং স্ট্রেন। এখানে আমি অনেক কথা লেখার ইচ্ছা হচ্ছে, আমি লিখতে পারছি না, ওই একই কথা আমার লিখতে একটু ডিফিকাল্টি যাচ্ছে। রিলিজিং আই স্ট্রেন, আই স্ট্রেন। তাহলে এটা রিঅ্যাক্টিভিটি আমি দেখতে পেলাম কি, আপনারা নিজের অর্ডারটা আমাকে এক্ষুনি বলে দেবেন কি, আমি জাস্ট বললেই এটা নর্মাল ট্র্যাডিশনাল একটা কার্বোক্যাটায়ন হলো কি, নর্মাল ট্র্যাডিশনাল একটা কার্বোক্যাটায়ন CH3+। এইখানটা কী পেলাম দেখুন, আসলে আমরা জানি এই যখন কার্বোক্যাটায়ন করবে তখন সাইক্লোহেক্সেন এই টাইপের দেখতে, আপনারা ভুলে যেতে পারেন, বাট ডোন্ট ওয়ারি, আমি স্টিরিওকেমিস্ট্রি চ্যাপ্টার পড়ার জন্য আমার প্রায় 2টোর মধ্যে 3টে ক্লাস লাগবে, আমি অলমোস্ট HS BCটা কভার আপ করে দেবো, বিকজ আমাদের ফার্দার ফার্স্ট আগানোর জন্য লাগবে গিয়ে। তাহলে এখানে এই কার্বোক্যাটায়নটা আমার CH3 এই টাইপের হলো গিয়ে। এবার কার্বোক্যাটায়ন হলে কি হয়, এই হচ্ছে কার্বোক্যাটায়নের ফিচার।
তাহলে এখানে নিউক্লিওফিল অ্যাটাক করতে আসবে। যখন নিউক্লিও অ্যাটাক করতে আসছে এইখানটাতে দুটো অ্যাক্সেল হাইড্রোজেন থাকে। সেই অ্যাক্সেল হাইড্রোজেন থাকার জন্য এইখানটাতে অত সহজে কিন্তু আমি যদি সলভেন্টই বলি, সলভেন্ট অ্যাক্টিং এজ এ নিউক্লিওফাইল, সেই সলভেন্ট সহজে অ্যাটাক করতে পারে না এই জায়গাটা দিয়ে, একটু ডিফিকাল্টিস আসে। তাই সবচেয়ে হায়েস্ট রেট এটার আসবে। এটা রেট আমি যদি মার্ক করি 43.7, আমি যদি রেশিওতে ভাবি এটার 1 আর এটা হলো 0.35। ইজ দ্যাট ক্লিয়ার? ভেরি ইন্টারেস্টিং প্রবলেম। তিনটে ডিফারেন্ট প্রবলেমকে একসাথে মার্জ করা না। একটা মলিকুল খুব সহজে রিয়েকশন করতে চাইছে, একটা মলিকুল রিয়েকশন করতে চাইছে না, অর্থাৎ আর একটা নর্মাল ট্র্যাডিশনাল। তার রিয়েক্টিভিটি অর্ডার কী হলো? সবচেয়ে হাইস্ট রিয়েক্টিভ হলো 5 মেম্বার রিং, যেখানে আছে এই মিথাইল, এখানে সিএল। নেক্সট কি হলো? নর্মাল CH3 হোল 3 CCl, আর লাস্টে কি হলো? এইটা। ক্লিয়ার হলো আপনাদের? বাকিটা একটু জানাবেন একটুখানি। হ্যাঁ স্যার। ওকে। হ্যালো স্যার, এটা আরেকবার বলবেন? হ্যাঁ, এটা বলছি, এটা আমি কি আপনার একটু রেসপন্স করলে আমার একটু সুবিধা হয়। আর অ্যাপে যারা আছে একটু কাইন্ডলি থাকবেন, না হলে কিন্তু আমি রেকর্ড করতে পারবো না। এটা তবে রেকর্ড হবে। ওকে। মিটে যারা আছেন তারা বুঝতে পারছেন? আমরা এইটা আরেকটুখানি বলি। এখানে হ্যাঁ, এই মলিকুলটার মধ্যে একটা স্ট্রেন থাকে, অর্থাৎ 5 মেম্বার মলিকুলের স্ট্রেন্থ হচ্ছে ইলিপসিং স্ট্রেন বলে, অর্থাৎ দুটো হাইড্রোজেন মডেল ড্র করলে দেখতে পাবেন কাছাকাছি একই দিকে আছে। এই স্ট্রেনটার জন্যে, অর্থাৎ এটা তো থাকে না এইভাবে, এটা এইরকম থাকে, এনভেলপের মধ্যে থাকে গিয়ে, তাই এর মধ্যে স্ট্রেন থাকে। এই কার্বোক্যাটায়ন তৈরি হওয়া মানে এই এনভেলপের প্যাকেটটা বা মাথাটা সোজা হয়ে যাওয়া, অর্থাৎ স্ট্রেনটা কমে যায়। তাই এটা কার্বোক্যাটায়ন করার জন্য মুখিয়ে থাকে এর আগে, তাই এই একটা রেস্টটা খুব বেশি। আর এখানে কী হয়, কার্বোক্যাটায়ন করার পরেও এখানে নিউক্লিওফিল অ্যাটাক করতে পারে না, কারণ এই দুটো জায়গায় হিন্ড্রেন্স থাকে। আমরা 1,3-ডায়াক্সিয়াল বলি, সেটা আমরা ওই টার্মে গিয়ে ইউজ করবো ওটাকে গিয়ে। তো সলভেন্ট এখানে অ্যাটাক করতে পারছে না, এটা নর্মালি অ্যাটাক করছে। এখানে খুব ফাস্ট রিয়াকশান, এখানে মোলার রিয়াকশান, এখানে স্লো রিয়াকশান, সেইটা আমি জাস্ট বললাম। ওকে। আচ্ছা, এরপর আমরা নিউক্লিওফিলিসিটি কিছু কথা বলবো। নিউক্লিওফিলিসিটি নিউক্লিওফিলিসিটি এখানে একটা বলি, কোনো একটা ইন্টারভিউ বোর্ডে পিএসসির কোনো একটা এক্সামে, নট সাপোজ টু সে, ধরা হয়েছিল কাউকে যে দুটো কম্পাউন্ড NH2 মাইনাস আর NH3 কে বেশি নিউক্লিওফাইল। তো এই ধরনের কোশ্চেন কিন্তু খুব ভাইভার জন্য এক্সিলেন্ট কোশ্চেন, সেই জায়গাটা আমরা একটু নজর দেবো। তাহলে আমরা তো ফ্যাক্টর, কোন কোন ফ্যাক্টরের উপর নিউক্লিওফিলিসিটি ডিপেন্ড করে। তো নিউক্লিওফিলিসিটি মানে কি? এটা একটা নেগেটিভলি চার্জ স্পিসিস। তাহলে কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে এটা দেখে নিই। যখন অ্যাটাকিং অ্যাটম যখন সেম থাকে, when attacking atom সেম, তখন কিন্তু নিউক্লিওফিলিসিটি অ্যান্ড বেসিসিটি ফলোজ দ্য সেম থিং। অর্থাৎ আমরা যদি কোনটা বেসিক, কোনটা অ্যাসিডিক বেসিক ধরে নিতে পারি, নিউক্লিওসিটি বয়ে যাব। ফলোজ দ্য সেম অর্ডার। তাহলে এখানে কতগুলো আমি বেস ড্র করি স্ট্রাকচার। এটার নাম হচ্ছে ইথক্সাইড, তারপর একটার নাম ফেনক্সাইড O-, তারপরটা হচ্ছে একটা কার্বক্সিলিক অ্যাসিড CH3C ডবল বন্ড O,
তারপরটা নাইট্রেট এন ডবল বন্ড ও মাইনাস নাইট্রোজেন প্লাস। তাহলে আমরা জানি যে এই ইথক্সাইড এর বেশি সবচেয়ে বেশি, কারণ প্রত্যেকটা জায়গায় অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ আছে। তাহলে এখানে ইথক্সাইডের ইথাইল গ্রুপের প্লাস অ্যাডিশনাল আই এফেক্টের জন্য নেগেটিভ চার্জ অনেক বেশি। ওকে, ফেনক্সাইড নেগেটিভ চার্জ ডিলোকালাইজ করবে। ও মাইনাস যখন সি ডবল বন্ড ওয়ের মধ্যে ডিলোকালাইজ করে তার স্টেবিলিটি সবচেয়ে বেশি আসে। ও মাইনাস খুব হ্যাপিলি, খুব ফ্রেন্ডলি ওয়েতে সি ডবল বন্ড ওয়ের মধ্যে ডিলোকালাইজ করতে পারে, কারণ এদের দুটো অরবাইটাল অর্থাৎ সিও পাই স্টার অরবাইটাল আর এই নন বন্ডিংয়ের ডিস্টেন্স খুব কম। এত সাইন্টিফিকটা আমি বলবো না গিয়ে, অর্থাৎ ও মাইনাস খুব সহজেই ডিলোকালাইজ করতে পারে। তাই এটা বেটার। অর্থাৎ যে কোনো অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড আমি যখন ডেডিকেটেডলি অ্যাসিড বেস পড়াবো, অর্থাৎ আমাদের টপিক কিন্তু বলে দেবো এই টপিক থেকে এই কোশ্চেন, এই টপিক থেকে এই কোশ্চেনগুলো আসে গিয়ে। অর্থাৎ ডেডিকেটেডলি যখন আমরা কার্বক্সিলিক অ্যাসিড পড়াবো তখন আমরা কিন্তু বলে দেবো কী হবে। তাহলে কার্বক্সিলিক অ্যাসিড ফেনল হচ্ছে অ্যাসিডিক বেশি, তাই কার্বক্সিলিক অ্যাসিডের করেসপন্ডিং যে কনজুগেট বেস সেটা স্টেবল বেশি। আর এই ও মাইনাস নাইট্রের মধ্যে বেশি করে ডিলোকালাইজ করছে, সি ডবল বন্ড ওয়ের মধ্যে বেশি করে ডিলোকালাইজ করবে গিয়ে, কারণ এখানে ইলেকট্রোনেগেটিভ এতগুলো অ্যাটম আছে গিয়ে। তাই সবচেয়ে স্টেবল হলো এইটা, আর সবচেয়ে বেসিসিটি বেশি এইটার। তাহলে এই দিক থেকে আমার বেসিসিটি ডিক্রিজেস, তাই এইদিকে আমার বেসিসিটি, এই যে কনজুগেট যে অ্যাসিড প্রত্যেকটার বেসিসিটি ডিক্রিজেস। হেন্স এটা কিন্তু নিউক্লিওফিলিসিটি ডিক্রিজেস। ওকে, sorry, okay, actually someone told me that he is unable to join, but এখানে দেখাচ্ছে না, definitely technical reason. ওকে, এই জায়গাটা ক্লিয়ার হচ্ছে সবার? কেন বললাম নিউক্লিওসিটি ডিক্রিজেস? আমার অ্যাটাকিং একদম সেম, প্রত্যেকটা অক্সিজেন সেম, তাই এখানে সবচেয়ে বেশি স্ট্রং বেস এইটা, সবচেয়ে স্ট্রং নিউক্লিওফিল এইটা। তাহলে দিস ইজ দ্য অর্ডার অফ নিউক্লিওফিলিসিটি। ওকে, তাহলে যদি বলা হয় ফেনক্সাইড অ্যান্ড কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলেট কার নিউক্লিওফিলিসিটি বেশি, ফেনক্সাইড ইজ বেটার নিউক্লিওফাইল দ্যান কার্বক্সিলিক অ্যাসিড বিকজ দ্য conjugate base of carboxylic acid, carboxylate is more stable than phenoxide. Is that clear? সবার ক্লিয়ার হলে পয়েন্টটা গিয়ে খুব কনফিউজিং জায়গা অ্যান্ড ভেরি ইন্টারেস্টিং, এটা আসছে পরীক্ষায় গিয়ে। অর্থাৎ যদি আমরা এখানে এই পয়েন্টটা ভেবে নিই যে আচ্ছা ফেনক্সাইড তো একটা বেঞ্জিন রিংয়ের মধ্যে ডিলোকালাইজ করলো, তাহলে তার স্টেবিলিটি তো এই কার্বক্সিলিক অ্যাসিডের যে জাস্ট সি ডবল বন্ড ওর মধ্যে ডিলোকালাইজ করছে তার চেয়ে তো বেশি হওয়া উচিত না। অক্সিজেনের মধ্যে নেগেটিভ চার্জ অনেক স্টেবল ওয়েতে, বেটার হতে সি ডবল বন্ড ওয়ে ডিলোকালাইজ করতে পারে, তাই কার্বক্সিলিক অ্যাসিড বাই ডিফল্ট নামেই অ্যাসিড। যে কোনো কার্বক্সিলিক অ্যাসিডের অ্যাসিডিটি ফেনল অপেক্ষা বেশি, তাই এটা হলো এর অর্থাৎ দিস ইজ মোর বেসিক, অর্থাৎ ফেনক্সাইড ইজ মোর নিউক্লিওফিলিক দেন কার্বক্সিলেট, নিউক্লিওফিলিক দেন কার্বক্সিলেট। ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ইনফরমেটিভ, নোট করবেন আপনারা এটা। এবার ইন্টারভিউ জিজ্ঞাসা করে এই কোশ্চেনগুলো, OH মাইনাস অ্যান্ড H2O, NH2 মাইনাস ভার্সেস NH3, কারণ নিউক্লিওফিলিসিটি বেশি এখানে, যারা নেগেটিভ চার্জ ডেন্সিটি বেশি সে সহজে অ্যাটাক করতে পারে। তাহলে এখানে দেখতে পাচ্ছি OH মাইনাস ওয়াটার অপেক্ষা বেশি নিউক্লিওফাইল, NH2 মাইনাস NH3 অপেক্ষা নিউক্লিওফাইল। ইন জেনারেল দু ক্ষেত্রে কিন্তু আমার এই দিকে নিউক্লিওফিলিসিটি ডিক্রিজেস, নিউক্লিওফিলিসিটি ডিক্রিজেস। কারণ কি হলো, হায়ার দ্য নেগেটিভ চার্জ বেটার ইজ নিউক্লিওফিলিসিটি। এই জায়গাটা ক্লিয়ার হয়েছে সবার? হায়ার দ্য নেগেটিভ চার্জ ডেন্সিটি better
nucleophilicity. Philicity. Okay, this is very good for Viva question. Viva question. Then আমরা যদি একটু অন্যরকম বলি, ফর এক্সাম্পল RO ভার্সেস RS মাইনাস, হুইচ ইজ বেটার নিউক্লিওফাইল? আপনারা সবাই জানে এটা, RO ভার্সেস RH। তাহলে অক্সিজেন অ্যাটম অপেক্ষা সালফার অ্যাটমের সাইজ অনেক বেশি, তাহলে এটা হলো S মাইনাস O। তাহলে এখানে আমার আছে হাই চার্জ ডেন্সিটি বা মোর চার্জ ডেন্সিটি, এটা হলো লেস চার্জ ডেন্সিটি। তাহলে অর্থাৎ এর লেস চার্জ ডেন্সিটি প্লাস রাদার আর একটা ফ্যাক্টর হচ্ছে অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ দেন সালফার। অক্সিজেন বেশি করে এই ইলেকট্রন ক্লাউডটাকে নিজের দিকে টেনে রেখেছে, অর্থাৎ অক্সিজেন ইজ নট রেডি টু গিভ, বাট সালফারের লেস চার্জ ডেন্সিটি প্লাস অত টান নেই, ইলেকট্রন ডেন্সিটি সহজেই দিয়ে দিতে পারে গিয়ে। এটাকে আমরা কেমিস্ট্রির টার্ম ইউজ করবো, সেই টার্মটার নাম হচ্ছে পোলারাইজিবিলিটি। পোলারাইজিবিলিটি, তাহলে এটার টার্ম কি? আপনি যদি ক্রিকেট ছোট বল হাতে নেন, সেটাকে চাপ দিলে কিন্তু বলটাকে আপনি ডিফর্ম করতে পারবেন না, অর্থাৎ ক্রিকেট বলটা লেস পোলারাইজেবল। রাদার যদি একটা বেলুন নেন, বেলুনটাকে কিন্তু চাপ দিয়ে এটা আপনি ডিফর্ম করতে পারবেন। সো বেলুন ইজ মোর পোলারাইজেবল। তাহলে সালফার অ্যাটমের পোলারাইজেবিলিটি বেশি, ইলেকট্রন ক্লাউড সহজে ডিফর্ম হয়, অর্থাৎ সালফার ইলেকট্রন ক্লাউডকে খুব সহজেই গোল দিকে এইভাবে নিয়ে যাওয়া যেতে পারে কি, অর্থাৎ সহজে এটা ডোনেট করতে পারে কি। তাই RS minus better nucleophile than OH minus. Is that clear? The reason is sulfur is more polarizable than oxygen. It is wrong, not sulfur. RS minus is more polarizable than RO minus. Actually RS minus is negative charge in RS minus, actual term হবে নেগেটিভ চার্জ ইন RS মাইনাস। এই জায়গাটা ক্লিয়ার হয়েছে আমার? জাস্ট এই স্লাইডের ডিসকাশন সবটাই ভাই বুঝতে পারবে গিয়ে। আমাকে টার্ম ইউজ করতে হবে, যখন বলবো না সালফারের ইলেকট্রন ডেন্সিটি কম, অক্সিজেনের বেশি, তাই সালফার সবাই দিতে পারে, তখন দ্য এক্সপার্ট উইল আস্ক এটাকে কি বলা হয়? এটাকে পোলারাইজেবিলিটি বলা হয়। সালফার ইজ মোর পোলারাইজেবল, অর্থাৎ সালফার পোলারাইজেবিলিটি বেশি। ওকে, এটা সহজে পোলারাইজ করা যায় গিয়ে, তাই এটা নিউক্লিওসিটি বেশি। ইজ দ্যাট ক্লিয়ার সবার? যদি রিপিট করতে বলেন, এই যে রিপিট করতে পারি। ওকে, জাস্ট আওয়ার ক্লাস উইল টেক অ্যানাদার 5 minutes বিকজ অনেকটা রাত হয়েছে, 10:30 নাও উই হ্যাভ টু লিভ। আপনাদের অনেক কাজ থাকবে গিয়ে, লাঞ্চের ডিনারের ব্যবস্থা থাকবে গিয়ে। বাট এই জায়গাটা ক্লিয়ার হয়েছে সবার? এই টার্মটা আমার লাগবে, পোলারাইজেবিলিটি, আর কিচ্ছু নয়। ঠিক আছে, এই সেম কনসেপ্ট ইউজ করে আমরা ধরুন Cl মাইনাস, Br মাইনাস, I মাইনাস, তাহলে এই হলো Cl মাইনাসের সাইজ, এটা হলো Br মাইনাসের সাইজ, এটা I মাইনাসের সাইজ। তাই যদি হয় ফলোইং দ্য সেম কনসেপ্ট, এটা হাইয়েস্ট পোলারাইজেবিলিটি, তাহলে একই হবে I মাইনাস ইজ বেটার নিউক্লিওফাইল দেন Br মাইনাস দেন Cl minus. Order of nucleophilicity. Very good MCQ question in HS level. হ্যাঁ, সলভেন্টের উপরে ডিপেন্ড করবে গিয়ে, কোন সলভেন্টে করা হয় গিয়ে। ঠিক আছে, এই জায়গাটা ক্লিয়ার? তাহলে আমরা আনসার কি দিয়ে করবে? তাহলে এখানে শুধু তাই নয়, আমার দুটো আনসার করছে, একটা নিউক্লিওফিলিসিটি অর্ডার অ্যাজ ওয়েল এজ পোলারাইজেবিলিটি। এটা হচ্ছে হাইয়েস্ট পোলারাইজেবল, হাইয়েস্ট পোলারাইজেবল, এটা হচ্ছে লিস্ট পোলারাইজেবল।
পোলারাইজেবল। ঠিক আছে, তো আমার আর একটা জিনিস বলার ছিল, বাট সেটা এসেন টু রিয়াকশন আমি কমপ্লিট করে বলবো, নাহলে জিনিসটা ইনকারেক্ট হবে, তো সেই জন্য সেটা বলছি না। ইট ওয়াজ ভেরি মাচ ইন্টারেস্টিং। আমি অ্যাম্বিডেন্টেড কনসেপ্ট, নিউক্লিওফিলিটি কনসেপ্ট ইউজ করে নিয়ে বলতাম কখন এনসি কখন সিএন, দ্যাট শুড বি ভেরি ইন্টারেস্টিং। সেটা আমি নেক্সট দিতে আমার এসেন টু রিয়াকশন এইভাবে ডিসকাস করবো, আমি আসবো গিয়ে আবার কিছু কিছু এক্সাম্পলকে আবার ব্যাকে টেনে আসবো যখন আমরা এসেন টু রিয়াকশন ডিসকাশন করবো। অর্থাৎ আজকের ক্লাসটা আপনারা ভালো করে পড়ুন, নিজেরা নোট নিন। এখানে আমি যেগুলো ভাইভাতে ধরাতে পারি সেগুলোও ডিসকাস করেছি, প্লাস নর্মাল টপিক যেখান থেকে কোশ্চেন ডিরেক্ট আপনাদের ওখানে আসবে গিয়ে। তো আজকে আমি দুঃখিত, বিকজ আজকে ক্লাসটা আমি সেইভাবে নিতে পারলাম না, বিকজ অফ রিপিটেডলি ফেস গ্যাপ ইন মাই রাইটিংস, ভেরি ডিফিকাল্ট। কারণ এই প্রথমত নোটবোর্ডে লেখা, তারপর এটা ইটস ওকে। আশা করি আপনারা তার সত্ত্বেও বুঝতে পেরেছেন, এনজয় করেছেন। আর সবাইকে, আর যেটা স্যার বলেছেন আমি আবার বলছি গিয়ে, আমাদের প্রচুর পড়াশোনা করতে হবে, এই যে আমাদের কোনো অপশন নেই এখন, হাতে সময় কম। মাঝে মাঝে আমি ভাবে আমি কী করে এত সিলেবাস অর্গানিক কেমিস্ট্রি শেষ করবো। অলমোস্ট আই এম টেকিং 3 or 4 ক্লাস ইন এ উইক, বাট এত বেশি সিলেবাস, তা আমাদের সবটাই পড়তে হবে গিয়ে, প্রচুর করে পড়াশোনা করতে হবে। এই অপরচুনিটিটাকে 100% ধরে নিয়ে কাজে লাগাতে হবে গিয়ে। তো আপনারা পড়ুন, এবং যেখানেই যে সমস্যা আমাদেরকে নোট করবেন, আমরা আমাদের সময় মতো করে আমরা রেসপন্স করবো। আবার বলছি, আমরা ব্যবসায়িক কারণে এখানে নেই। যেই সব সেন্টার অনেক বেশি টাকা পয়সা নেয়, তারা মাসে যেটা নেয় আমরা ইয়ারলি সেটা নিয়েছি, জাস্ট টু হেল্প দ্য পিপল। বিকজ আমাদের এই প্লে স্টোরে অ্যাপ সেটা খুব প্রচণ্ড কস্টলি, দ্যাটস ইট। তো সেই জন্য আমরা জাস্ট রাদার কোয়ালিটি অফ টিচিংয়ে জোর দিয়েছি, রাদার স্মার্ট বোর্ড, দিস কাইন্ড অফ থিংস, কী করে কোশ্চিন সলভ করতে হয়, কী করে কোশ্চিন সলভ করতে হয়, এই নীতি যদি থাকে, আমি এই ট্রিক্স প্রয়োগ করে কোশ্চিন করবো, সেখানে ফেলিওর 200%। আমার সেই পথে যাব না, আমরা প্রচণ্ডভাবে কনসেপ্ট গেন করব, তারপর আমরা কোশ্চিন অ্যান্ড প্র্যাকটিস করব। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ থাকার জন্য, জয়েন করার জন্য, থ্যাংক ইউ। সো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। শুভরাত্রি সবাইকে। ক্লাস লোড আর স্টাডি মেটেরিয়াল আপলোড থাকবে রেকর্ডিং ভার্সন অ্যাপে। থ্যাংক ইউ স্যার।